আসসালামু আলাইকুম। বাংলাদেশ ফুটবল লিগের ম্যাচ ডে 5 শেষে দলগুলোর কার কি অবস্থা, পাশাপাশি ল্যাটিন বাংলা সুপার কাপে বাংলাদেশ আসলে কি পেল, এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা হবে। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিয়ন্ড বর্ডার স্পোর্টস প্রেজেন্টস দ্য ফুটবল ইনসাইট, পাওয়ার্ড বাই র‍্যাবিট হোল বিডি। আজকে আলোচনার জন্য আমাদের সাথে দুজন স্পেশাল গেস্ট আছেন। শুরুতেই পরিচয় করে দিতে চাই বাংলাদেশ ফুটবল দলের সাবেক খেলোয়াড়, ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া খেলোয়াড় মিস্টার আব্দুল গাফফার। স্যার, কেমন আছেন? খুব ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। সো আরো একজন স্পেশাল মানুষ আছে যে আমাদের সাথে সব সময় থাকেন, আমাদের সবার প্রিয় বাংলাদেশ ফুটবল টিমের সাবেক ফুটবলার, ক্যাপ্টেন জাহিদ হাসান এবিলি ভাই। ভাইয়া, ওয়েলকাম। থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার, আপনাকে সবাই যেটা বলে আবহানি গাফফার, সো ওই জায়গা থেকে আমি কোশ্চেনটা করি। আজকে আমরা যদি দেখি 5টা ম্যাচ হয়ে গিয়েছে, আবহানির অবস্থান হচ্ছে টুর্নামেন্টে 7। সো আমরা কি আবহানিকে তার যে জাতের খেলাটা ওইটা কি পাচ্ছি? ধন্যবাদ। আসলে সত্যিকার অর্থে আবাহনীকে আমরা সেই চিরাচরিত আবাহনী যেটা সেটা নিয়েই, আবাহনী টিম বানাতে তাদের বহু কষ্ট হয়েছে। সেই ক্ষেত্রে যতটুকু চেষ্টা করেছে আবাহনীকে মাঠে রাখার জন্য, খেলোয়াড় আনছে লোকালি এবং বিদেশি, এবং কোচও একজন খুব দক্ষ একজন কোচ মারুফ হোসেন, ম্যানেজার, সব কিছু মিলে মানে যেই আবাহনীকে আমরা আগে দেখেছি, যে আবাহনী খেলেছে, এবং আবাহনী পরিচয়টা তো শুরু হয়েছে ফুটবল দিয়ে। বিশেষ করে আবাহনীর এই যে সুন্দর ফুটবল এবং তৈরি করে আসছে এবং খেলে আসছে সেই 72 থেকে আবাহনীর সমর্থক 75-এর পরে কয়েকশো গুণ বেড়ে গিয়েছে। যাই হোক, সেই আবাহনীকে কিন্তু এখন, আগের আবাহনী খেলতো চ্যাম্পিয়নের জন্য, এখন আবাহনী খেলতেছে 7 নম্বর হওয়ার জন্য। তো আবাহনী টিম হয় না। আবাহনী মোহামেডান টিম সাধারণত বাংলাদেশের চিরাচরিত 1-2 থাকার মতন, যেহেতু গত কিছু মানে প্রফেশনাল লিগে বসুন্ধরা ডমিনেট করতেছে, তাদের অনেক টাকা আছে, তারা ভালো ভালো খেলোয়াড় সংগ্রহ করতে পারছে, এবং তাদের ম্যাচ চেয়েও অনেক জাতীয় দলের খেলোয়াড়রাও কিন্তু বসে থাকে অন্যান্য ক্লাবে। এইটা টাকা বিনিময় হয়েছে। সেই ধরনের হয়তো আর্থিক অবস্থাপন্ন না বিধায় সেই আবাহনীর অবস্থান এখন ভালো না। খেলোয়াড় হয়তো তারা সেইভাবে নিতে পারে নাই, এবং চ্যাম্পিয়নের জন্য তারা যে ফাইটিং টিম করতে হবে, খেলতে হবে, এই বছর আমরা শুরু থেকে কিন্তু হোঁচট খাওয়া শুরু করেছি। যেমন গতকালকে ফেডারেশন কাপেও কিন্তু তারা ব্রাদার্স ইউনিয়নের সাথে 1-0 গোলে হেরেছে। তো এইসব হারাতে কিন্তু আবাহনীর কর্মকর্তা থেকে শুরু করে, ফ্যান থেকে শুরু করে সবাই কিন্তু মর্মাহত। তো আবাহনী যে নাম, সেই নামের সাথে কিন্তু এখন যে দলের পারফরমেন্স, সেটা যাচ্ছে না। আচ্ছা, দর্শক আপনাদেরকে যদি আমি একটু পয়েন্ট টেবিলটা দেখাই, গত সপ্তাহ থেকে পয়েন্ট টেবিলে বেশ কিছু পরিবর্তন আসছে। আমরা এটা নিয়ে একটু এমিলি ভাইয়ের কাছে যাব। ভাই, মোহামেডান কিন্তু 4 নম্বরে চলে আসছে, আর বসুন্ধরা অ্যাজ ইউজুয়াল 1 নম্বরেই আছেন। সো ওভারঅল এই ম্যাচ ডে 5 নিয়ে আপনার আসলে মতামতটা কি, কেমন ছিল খেলাগুলো? ধন্যবাদ আপনাকে। দেখেন, লাস্ট উইকও কিন্তু আমরা ডিসকাস করেছিলাম অ্যাবাউট লিগ টেবিল আর কি। তো সেখানে কিন্তু মোহামেডান কিন্তু 9-এ ছিল, হ্যাঁ, 9 থেকে কিন্তু এখন তারা আবার 4-এ চলে আসছে। বিকজ পয়েন্ট টেবিল আসলে ক্লোজ তো সবাই, যার কারণে একটা ম্যাচ জিতলেই কিন্তু দেখা যায় যে অনেক উপরে চলে যাওয়া যায়। বাট সেখানে যেটা হলো যে মোহামেডান লাস্ট ম্যাচ জেতাতে তারা লিগ টেবিলে 4-এ আসছে। বাট আপনি যদি পুরো লিগের ম্যাচগুলি দেখেন, সেখানে আমার কাছে মনে হয় যে এখনও যে কম্পিটিটিভনেস, সেটা কিছু কিছু জায়গায় কিন্তু এখনও অ্যাবসেন্স আছে, হ্যাঁ। বাট আবার আমার কাছে একটা মনে হয় যে বসুন্ধরা কিন্তু তাদের রেসে থাকার যে প্রবণতা, সেটা কিন্তু ধরে রেখেছে। বসুন্ধরা তো বেসিক্যালি চ্যাম্পিয়ন হওয়ার জন্যই দল করছে। অ্যাট দ্য সেম টাইম মোহামেডান, তারপরে তাদের সাথে সাথে যদি ফয়েডিস এফসির কথা বলি, দুর্দান্ত ভালো খেলছে, এবং রহমতগঞ্জ খুব ভালো করছে, পুলিশও ভালো করছে। তো এইটা একটা ভালো সাইন। বাট একটা জিনিস আমার কাছে খুব অ্যাবসেন্স মনে হয়, যে লিগের খেলাগুলি ভালো হয়, বাট লিগ সম্পর্কে কিন্তু মানুষের ধারণা খুবই কম, হ্যাঁ। আমরা যারা ডিসকাস করি, আমরা যারা রেগুলার ফলো করি, তারা হয়তো জানি যে লিগের ম্যাচগুলি হয়, বাট আলটিমেটলি কিন্তু লিগের কিন্তু কোনো হাইপ নেই, হ্যাঁ। ভাইয়া যেটা শুরুতেই বলেছিল যে আমাদের এখানে কিন্তু ইন্টারন্যাশনালি আমরা যেভাবে ফোকাস করতেছি, বাট ঘরোয়া ফুটবলের দিকে কিন্তু আমাদের তেমন কোনো ফোকাস নাই। আজকে আবাহনীর মতো দলের অবস্থা 7 নম্বরে, এটা যদি আপনি আরো 10 বছর আগে যদি এরকম হতো, এই আবাহনী ক্লাবকে কিন্তু সাপোর্টাররা কিন্তু কোনোভাবেই এটা অ্যালাউ করতো না। আবাহনী লিগ টেবিলের 7 নম্বরে লাস্ট কবে ছিল, এটা কিন্তু কেউ চিন্তাই করতে পারে না। মোহামেডান, আবাহনী সবসময় লিগ টেবিলের উপরে থাকবে, চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলবে। তো আমার কাছে যেটা ব্যক্তিগত মনে হয় যে লিগটা মানে রেসটা ঠিক আছে, বাট
জমজমাটের জায়গাটা সেটা আমার কাছে মনে হয় এখনো অনেক অ্যাবসেন্স। দর্শক জানে না খেলার কে কবে খেলছে সেটা সম্পর্কে মানুষের আইডিয়া নেই। এইটা নিয়ে আমার কাছে মনে হয় যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন কনসার্ন হওয়া উচিত যে এই লিগটাকে কিভাবে জমজমাট করা উচিত। কারণ আমরা দেখি ইন্টারন্যাশনালি সময় আমরা দেখি যে দর্শক জায়গা দিতে পারে না, সেম উল্টোটা যদি দেখেন ঘরোয়া ফুটবলে কোনো দর্শক নেই, কার কবে খেলায়। বাট এটা কিন্তু একটা উল্টো চিত্র ছিল যখন ভাইয়েরা খেলেছে, যেটা সত্যি কথা। আমরা তো তাদের নাম শুনেই কিন্তু বড় হয়েছি, আমরা কিন্তু ফুটবলের আগ্রহটা তাদের কাছ থেকেই শুরু করেছি। কারণ আইকনিক প্লেয়ার যতদিন পর্যন্ত তৈরি না করতে পারবেন ততদিন পর্যন্ত কিন্তু ঘরোয়া ফুটবলের দর্শক আনতে পারবেন না। আজকে হামজা আসার কারণে, হামজা ইজ বিগ প্লেয়ার, যার কারণে কিন্তু তার কারণে কিন্তু মাঠে দর্শক আসছে। আমাদের দেশে ইন্টারন্যাশনালি দর্শক কেন আসে? বিকজ অফ হামজা। সো এইটা কিন্তু আমাদের ঘরোয়া ফুটবল এই প্যাটার্নটা তৈরি করতে হবে, দেন কিন্তু হ্যাঁ তৈরি করারও কাজ করতে হবে। কাজ করতে হবে। তো আমি ঘরোয়া ফুটবল যেহেতু বলছেন যে ঘরোয়া ফুটবলের লিগ টেবিল আপস অ্যান্ড ডাউন হবে, আপনার আবহনী একটা সময় দেখবেন যে লিগ টেবিলে ফোরে চলে আসে। বাট আমার কাছে মনে হয় যে মানুষের জানাটা খুব দরকার যে কার কবে ম্যাচ হচ্ছে। ইভেন আমাদের ন্যাশনাল স্টেডিয়ামও আমি মনে করি যে আমাদের লিগের ম্যাচ খেলা আয়োজন করা উচিত। হ্যাঁ, কারণ ন্যাশনাল স্টেডিয়ামে যতদিন পর্যন্ত খেলা আয়োজন না করতে পারবেন ততদিন পর্যন্ত ঢাকার দর্শকরা অ্যাবসেন্স থাকতেছে। তারা কিন্তু ঢাকার বাইরে গিয়ে খেলা দেখে না। ঢাকার বাইরে খেলা হোক আমি চাই, বাট সেখানেও কিন্তু দর্শকের উপস্থিতি থাকাটা খুব ইম্পর্টেন্ট। তো আমি বলবো যে লিগ টেবিল এটা হয়তো আরও ফার্স্ট রাউন্ড শেষ হলে, ফার্স্ট লিগ শেষ হলে আমরা বলতে পারবো যে কারা চ্যাম্পিয়ন হবে বা কারা রেলিগেটেড হবে। বাট স্টিল আমার কাছে মনে হয় যে দর্শকদের উন্মাদনা এখনও কিন্তু ঘরোয়া ফুটবলে তৈরি হয়নি। ভাইয়া, মানে একজন ফুটবল ফ্যান হিসাবে যদি আমি বলি, বাংলাদেশ ফুটবলের একটা নতুন জোয়ার শুরু হলো, বিশাল এক মার্কেটিং টিম করা হলো বিভিন্ন জায়গা থেকে এনে। আমরা তো তখন একটা এক্সপেকটেশন ছিলই যে খেলাগুলো আসলে হয়তো আমরা খুব হাইপ নিয়ে হবে, লিগগুলো বলি, জাতীয় দলের খেলা বলি, কিন্তু ওই হামজা জাতীয় দল ওইখানেই আমাদের সীমাবদ্ধ। লিগগুলো নিয়ে সেই মার্কেটিং টিম কোথায়, তাদের মানে সেই প্রচারণা কোথায়? আমি জাস্ট আপনার কাছে এটা জানতে চাই, এটা আসলে কি হচ্ছে কি? আসলে সত্যি কথা বলতে যারা ফুটবল কর্তারা আছেন, এটা আমরা বিগত 15 বছর আগে, 17 বছর আগে আমরা দেখে আসছি। এক নাগাড়ে এরা কিন্তু ওই জাতীয় দলের প্রতি তাদের একটা ফোকাসিং ছিল যে জাতীয় দল ভালো করলে আমি একটা বড় সড়ো কিছু ব্যবসা বাণিজ্য কিংবা সাবেক যে রাষ্ট্র ক্ষমতায় যারা ছিলেন তাদের কাছে সান্নিধ্য যেতে পারবো। এই মেন্টালিটি নিয়ে কিন্তু ফুটবল এগোতে পারে নাই। সারা বছরই কিন্তু তারা জাতীয় দল নিয়েই কিন্তু কাজ করেছে, কিন্তু আমরা সাফের 6 বারের মধ্যে কোনোবারে আমরা ফাইনালে যেতে পারিনি, একবার শুধু সেমিফাইনাল, একবার শুধু সেমিফাইনালে গিয়েছি। এই রেকর্ডগুলি যদি দেখেন তাহলে এটার জন্য দায়ী কিন্তু ফুটবল ফেডারেশনকেই দিতে হবে। তা এখানে কিন্তু অনেক কথা থাকে, কারণ ন্যাশনাল টিমটা হলো আমাদের, জাতীয় দলটা হলো জাতির জন্য। যদি আপনার ঘরোয়া যে ফুটবলের অবকাঠামো, এখন সে অবকাঠামোকে যদি আপনি এইভাবে সাজাতে যান, যেমন আজকে খেলা আছে আবাহনীর কুমিল্লার মাঠে মোহামেডানের সাথে, দর্শক নেই, দর্শক জানে না যে আবাহনী মোহামেডানের খেলা। আবাহনী মোহামেডানের খেলা মানে আমরা যখন খেলেছি গর্ববোধ করি যদি বলি, আমরা 15 দিন ঘর থেকে বেরোতে, মাঠে যেতে, প্র্যাকটিস করতে, আনাচে কানাচে, বাড়িতে ঘরে পতাকা থেকে শুরু করে মানুষজনের মধ্যে একটা আলোচনা ছিল, ফ্যামিলি টু ফ্যামিলি, ঝগড়াঝাঁটি, খাওয়া দাওয়া, পুরান ঢাকা মার্কেটগুলিতে পতাকা উঠতো, বোঝা যেত যে আজকে আবাহনী মোহামেডানের খেলা আছে। সেই স্বাদটা কিন্তু আমরা পেয়েছি। এখনকার ফুটবলাররা ভালো খেলবে কেন? মানুষ মাঠে যদি আপনাকে তালি আর গালি না দেয় তাহলে আপনি উজ্জীবিত হবেন কিভাবে? আমরা গালি খেয়েছি, তালিও পেয়েছি, খেলেওছি। আমি 2 দলে খেলেছি, এমনিও তো 2 দলে খেলেছি। তো সমর্থক হিসাবে আমরা যেই ক্রেজটা পেয়েছি, এখনও অনেকে দেখলে বলে আপনাদের খেলা দেখতে গেছি, 11টার সময় খাওয়া দাওয়া না নিয়ে গেছি, বাদাম খেয়েছি, এই খেয়েছি, সে খেয়েছি, এই জিনিসগুলি হারিয়ে গিয়েছে কিছু কিছু কারণে। আমি বলবো যে বাংলাদেশে ফুটবল অবকাঠামো চেঞ্জ হওয়ার কারণে হয়েছে। এটা বিগত বছরে যারা ছিলেন তারাও চিন্তা করেন, পরিকল্পনাহীন কমিটি যদি থাকে, পরিকল্পনাহীন যদি পরিকল্পনা যদি না থাকে মানে ফুটবলের প্রতি, যদি নিজের প্রতি থাকে পরিকল্পনা, তাহলে তো আপনি ফুটবল কোনোদিন উন্নতি করতে পারেন নাই, পারবেনও না। সিমিলার কিন্তু এখন যারা আছেন দায়িত্ব নিয়ে, আমার মনে হয় এমিলি যে কথাটা বলেছে যে জাতীয় দল নিয়ে যে কাজটি আমরা করছি, আমরা কিন্তু
লিগ পর্যায়ের কোনো কাজ করছি না, এবং কোনো পত্রিকা থেকে শুরু করে আপনি জানেন, মানে আপনাদেরকে যদি বলি আর্কাইভগুলিতে পত্রিকাগুলি যদি দেখেন, এখন তো বাংলাদেশে না হলে 300টি পত্রিকা আছে, প্রিন্ট মিডিয়া, টেলিভিশন। তখন একমাত্র বাংলাদেশ টেলিভিশন খেলা দেখাতো, আর তো কোনো কিছুই ছিল না। এখন অনেক টেলিভিশন, অনেক সুযোগ আছে। সেক্ষেত্রে কিন্তু এই মাঠগুলি ঠিক পরিচর্যা নাই। 1 নং জাতীয় স্টেডিয়াম যেটা, সেটার মধ্যেই আমরা দিনে ক্রিকেট খেলা হয়েছে, বিকালবেলা ফুটবল হয়েছে, সন্ধ্যাবেলায় ফুটবল হয়েছে। সেই জায়গাগুলি কিন্তু এখন সামঞ্জস্য নেই। আরেকটা কথা বলে দিই যে ফুটবল স্টেডিয়ামগুলি যেখানে আছে, সেখানে যারা লিগ চালানোর মতন লোক, আসলে এখানে অনেকটা কন্ট্রাডিকশন, যেটা বলে যে ডিএফএ ডিএসএ, এখন কে চালাবে? আগে লিগ চালাতো ডিএসএ, ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন। যাদের ক্ষমতাবান ব্যক্তি হলো ডিসি অ্যান্ড এসপি। এখন ডিএফএ, ডিস্ট্রিক্ট ফুটবল অ্যাসোসিয়েশন, তাদের রিকগনাইজ কে করতেছেন? অ্যাফিলিয়েটেড বাই ফুটবল ফেডারেশন। ডিএসএর কাছে ফুটবল মাঠটা, আপনি এখন ফুটবল মাঠটা যদি সঠিক পরিচর্যা না হয়, মাঠটা যদি ঠিক না থাকে, আপনার ফুটবল খেলাটা কবে হবে? কতগুলি প্রতিটা ডিস্ট্রিক্টে আমরা যখন খেলতে গিয়েছি, মানে আপনার মনে হয় আমরা ট্রেনে করে গিয়েছি, প্লেনে করে গিয়েছি, খুলনা, যশোর, চিটাগং, রাজশাহী, যেখানে যেইভাবে আমরা গিয়েছি, হুমড়িকে মানুষ পড়ে গেছে। কিন্তু এখন সেই প্রচারণাও কমে গিয়েছে, এখন মানুষের কাছে সেই আস্থার জায়গাটাও নেই। আর এই যে ডিএফএ ডিএসএ রাখতে আমাদের কী হয়েছে, ডিএফএ আসছে ফর নির্বাচন, নট ফর ডেভেলপমেন্ট ফুটবল। কোন লোকটা ডিএফএর প্রেসিডেন্ট অ্যান্ড সেক্রেটারি আপনি দেখান, তার কি ক্ষমতা আছে ডিসির সাথে বসে আমি মাঠটা সুন্দর করে সাজিয়ে নিতে পারবো? না, ডিসি তো দিবে না। ডিসির এখতিয়ারে আছে এই মাঠে কি কি হবে, কারণ তার কাছে তো আরও গেমস আছে। সেই ক্ষেত্রে এখান থেকে আমাদের বের হওয়ার কথা কিন্তু আমরা সব সময় বলেছি। আগে আমাদের যখন ছিল 20টা টিম, আমাদের প্রিমিয়ার লিগ ছিল, সুপার লিগ ছিল, ফেডারেশন কাপ ছিল, আমাদের ন্যাশনাল চ্যাম্পিয়ন ছিল, আমাদের সর্বাধিক কাপ ছিল। আমরা কন্টিনিউশন, আমরা এখন তখন আপনারা দেখেন T20 দেখেন, 50 ওভার্সে ওডিআই দেখেন, টেস্ট দেখেন, আমরা কিন্তু কন্টিনিউ, আমরা সারা বাংলাদেশে যে লিগগুলি হতো সেখানে কিন্তু কক্সবাজার গোল্ড কাপ হতো, সর্বাধিক কাপ হতো, ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ হতো, ইন্টার ইউনিভার্সিটি হতো, খেলার মধ্যেই আমরা থাকতাম। তাহলে মানুষ তো তখন, দর্শকরা এবং আমাদের যে কটা পত্রিকায় একটি মাত্র বাংলাদেশ টেলিভিশন ছিল, এখন তো অনেক চ্যানেল হয়েছে, ডিজিটাল হয়েছে, সব কিছু হয়েছে। কিন্তু এই প্রচারণা লিগের যেটা আক্ষেপ করে বলেছে যে কয়েকদিন আগে মোহামেডান এবং আবাহনীর খেলা, আমার মনে হয় যেই লোক দর্শক, এখানকার দর্শক ন্যাশনাল টিমের খেলা দেখতে এসেছে, এক হামজার খেলা দেখতে এসেছে, আইকন প্লেয়ার যদি তৈরি না হয়, যদি একজন সালাউদ্দিন তৈরি না হয়, একজন এনায়েত তৈরি না হয়, একজন চুন্নু তৈরি না হয়, একজন পিন্টু ভাই তৈরি না হয়, অনেক নাম বলতে হবে, নওশাদ ভাই তৈরি না হয়, এবং সেই আইকন প্লেয়ারগুলি আশিস ভদ্র থেকে শুরু করে যেই প্লেয়ারগুলি ছিল, অমলেশ দা, বাবুল ভাই, ব্রাদার্সকে চিনতো কীভাবে? মহসিন, ওয়াসিম, বাবলু, ব্রাদার্স ইউনিয়ন, মানে মানুষ খেলা দেখতে যেত। এই আইকন প্লেয়ার যদি আপনি না আসে, না তৈরি হয়, তাহলে আপনি সারা বছর ন্যাশনাল টিম নিয়ে থাকলে তো আপনার কোনো উন্নতি হবে না। ন্যাশনাল টিম তো খেলতেই হবে। কারা খেলবে? আমাদের যারা এখান থেকে ভালো খেলে ন্যাশনাল টিমে। আমাদের সমস্ত লিগগুলি বন্ধ, সমস্ত চিটাগং লিগ বলেন, রাজশাহী লিগ, জমজমাট লিগ হতো, ক্লাবগুলি ছিল, জুট মিলগুলি ছিল, নারায়ণগঞ্জে অনেক প্লেয়ার আসতো, বরিশাল থেকে অনেক খেলোয়াড় আসতো, যশোর থেকে, খুলনা থেকে, ঝাঁক, রুমি কোথায় থেকে আসছে, আসলাম কোথায় থেকে আসছে, আপনি যদি এইসব হিসেবে, মুন্না কোথায় থেকে আসছে, চুন্নু ভাই কোথায় থেকে আসছে, গাউস কোথায় থেকে আসছে, জাকির কোথায় থেকে আসছে, এমিলি কোথায় থেকে আসছে। এগুলি আরেকটা জিনিস আপনাকে বলছি যে গ্রাসরুট লেভেলে আপনারা এখন পর্যন্ত যে জিনিসটা করে গিয়েছিলেন 1980 সনে, যারা সাংগঠনিক দক্ষতার সাথে 80টা দল নিয়ে কিন্তু পায়োনিয়ার লিগ, এবং এই পায়োনিয়ার লিগ থেকে কিন্তু বহু খেলোয়াড়, সাব্বির থেকে শুরু করে বহু খেলোয়াড় কিন্তু এই পায়োনিয়ার লিগ থেকে হচ্ছে। আমরা ব্যস্ত হয়ে গেছি নিজেদেরকে নিয়ে, এবং সাংগঠনিক দক্ষতা নাই ব্যক্তিরাই কিন্তু এখন ফেডারেশনে। এগুলি পরিকল্পনা থাকতে হতো, এবং যারা আগে ছিল, এখন আমাদের অনেক ফুটবল
ফুটবলারও এখানে আছে, কিন্তু আমি দোষ দিব না, বলবো যে তাদের যদি দক্ষতা থাকতো, তারা এখন বর্তমান যে প্রেসিডেন্ট আছে তারা সেই পরিকল্পনা সাজাতে হবে। আমাদের কোথায় এখন আপনি দেখেন, শুনবেন ফার্স্ট ডিভিশন একটা লিগ হচ্ছে, কিন্তু কোনো কেউ জানেই না। কিন্তু পায়োনিয়ার লিগ আগে 80টা দল সারা বাংলাদেশে। এই যে খেলাধুলা যদি হয় তাহলে আপনি দেখবেন অনেক অংশে আপনার দুর্নীতি বলেন, সন্ত্রাসী বলেন, আড্ডাবাজি বলেন, ইভটিজিং বলেন, তারা তখন কিন্তু এই খেলাধুলা নিয়ে যদি পাড়া মহল্লায় আমাদের ঢাকা শহরের যদি এই 80টা দল পায়োনিয়ার খেলে, আপনার 20টা দল থার্ড ডিভিশন খেলে, 20টা দল সেকেন্ড ডিভিশন খেলে, হ্যাঁ, আর তারপরে ফার্স্ট ডিভিশন, এখন প্রফেশনাল। আমার মনে হয় প্রফেশনাল লিগটাকে এই ফিফা থেকে কিছু টাকা পাওয়ার জন্য এই আমরা যে এই প্রেসক্রিপশন নিয়ে চলছি গত 15 বছরে, এটা থেকে বেরিয়ে আসার জন্য আমি সবসময় বলছি। এই কারণে যে বাংলাদেশে ঢাকা প্রিমিয়ার লিগে যে 20টা দল ছিল, যদি আপনি 30 জন খেলোয়াড় করে যদি ধরেন, তাহলে 600 খেলোয়াড় কিন্তু আপনি আসতো, শুধু ঢাকা শহরের থেকে আসতো না, সারা বাংলাদেশ থেকে বিভিন্ন এই 20টা ক্লাবের এখন কোনো কিছু নেই। এখন প্রফেশনাল লিগটা কেন হচ্ছে? আমরা প্রেসক্রিপশন নিয়েছি, কিন্তু আমাদের অবকাঠামো নাই, নিজস্ব মাঠ নাই। প্রফেশনাল লিগ করার মতন যেই মানে চিন্তা ভাবনা থাকবে, একটা প্লেয়ার থেকে শুরু করে বয় প্লেয়ার থেকে, ফিজিও থেকে, মাঠ থেকে, ক্লাবের পরিবেশ থেকে, আপনি শুধু দেখেন এখন কার মাঠ আছে? এক বসুন্ধরা ফর্টিস, আবাহনীরও সঠিক মাঠ নেই, মোহামেডানকে ঘুরে ঘুরে, এটা দিস ইজ নট প্রফেশনাল লিগ। প্রফেশনাল লিগের হলে ক্লাব উইল বি বেনিফিটেড, নট প্লেয়ার অনলি। আপনি প্রফেশনাল লিগ হলে এই প্লেয়ার এই ক্লাব থেকে ট্রান্সফার ফির অংশ পাবে। আপনি কি ওই সিস্টেম করেছেন? আপনারা শুধু প্লেয়াররা পাচ্ছে 1 কোটি টাকা পেয়েছে, রাইট? সারা পৃথিবীতে এটাই হয়, সারা 1 পৃথিবীতে কোটি টাকা পেয়েছে। হোয়াট ইজ দ্য বেনিফিট অফ দ্য ক্লাব? ক্লাব ইজ নট গেটিং এনি মানি। আপনি তো ট্রান্সফার ফিটা কে দিবে? ট্রান্সফার ফির সাথে তার বেতন, তার মানে চাকরির মতন একটা থাকবে। ম্যাচ খেললে ম্যাচ ফি পাবে, ম্যাচ না খেলতে পারলে ম্যাচ ফি পাবে না। ওই একবারে 1 কোটি টাকা দিয়ে তাকে নিয়ে নিলাম, 3-4 বছর খেলা, ওই টাকাটা কামালো, কিন্তু ক্লাব কিন্তু বেনিফিটেড হচ্ছে না। ক্লাবের একটা সিম্বল জার্সিও কিন্তু ভালোভাবে আমরা মার্কেটিং করতে পারছি না। এই মার্কেটিং টিমটা যদি লোকাল ফুটবলের প্রতি জাগরিত হতো, মানে চিন্তা ভাবনা থাকতো, শুধু ন্যাশনাল টিম না, অবশ্যই ন্যাশনাল টিমের জন্য আমাদের দেশের জন্য সবাই খেলতে চায়। আজকে যদি আর্জেন্টিনা ব্রাজিলের খেলা হয়, এখনও রাত্র মানুষ জেগে ফুটবল খেলা দেখে পাগলের মতন। ওই যে ওয়ার্ল্ড কাপ আসতেছে আগামী জুন মাসে, তখন দেখবেন যে সারা রাত ধরে মানুষ খেলা দেখবে, কারণ সারা রাতেই খেলা, রাতের আর দিনে। তো আমার কথাটা হলো, আপনাকে পরিকল্পনা নিতে হবে। আপনারা ওখান থেকে বের হয়ে আসেন। আমি সব সময় একটা কথা বলেছি, গত 17 বছর আমি বলেছি যে যেই অবকাঠামো নিয়ে আপনারা প্রফেশনাল লিগ শুরু করছেন, এটা একমাত্র বসুন্ধরা কিং ছাড়া কারো অবকাঠামো সঠিক না। আবাহনী মোহামেডান গড়ে তুলতে পারবে না। তাহলে যদি গড়ে তুলতে না পারবে, তাহলে আজকে আবাহনীকে 7 নম্বরে থাকতে হবে, মোহামেডানকে 20 বছর পর চ্যাম্পিয়ন হতে পেরেছে। দ্যাটস ইজ দ্য ওয়ে। কিন্তু আপনাকে ওই অবকাঠামো থেকে বেরিয়ে আসতে হবে, ওই 20টা টিম নিয়ে লিগ করতে হবে, সারা বাংলাদেশে ডিস্ট্রিক্ট লেভেলে লিগ করতে হবে। সেদিকে যদি নজর না দেন, তাহলে আপনি হামজার কয়দিন আসবে, আর সুমিত সোম কয়দিন আসবে, আর যারা আছে এটা কয়দিন খেলবে, ওরা তো আসবে, একটা ন্যাশনাল টিমে ম্যাচ খেলে চলে যাবে। বাট আপনাকে ন্যাশনাল টিমে গঠন করতে হলে কম্পিটিশন থাকতে হবে, এবং এখান থেকে আমরাও খেলেছি, আমরাও ন্যাশনাল টিমে খেলতে গিয়ে আমাদেরকে কিন্তু বহুত ফাইট করে টিমে ঢুকতে হয়েছে, হঠাৎ করে আপনার ন্যাশনাল টিমে ঢুকতে পারেনি। তো সেই কীভাবে কম্পিটিশন যদি না থাকে, সারা বাংলাদেশে যদি লিগই না হয়, খেলাধুলোই যদি না হয়, শুধু আজকে নারায়ণগঞ্জ স্টেডিয়াম পড়েছে বাড়ির কাছে, আমরা নারায়ণগঞ্জ স্টেডিয়ামে খেলতে গেছি, ডকেয়ার টিম ছিল, চিত্তরঞ্জন কটন মিল ছিল, আদমজি মিল, এই যে খেলাগুলি হচ্ছে না, ডিস্ট্রিক্টে ওখানে প্রবলেম হচ্ছে। কেন হচ্ছে? আজকে স্টেডিয়ামটা ঠিক মতন হচ্ছে না। দেখেন বাড়ির কাছে, হ্যাঁ, মানিকগঞ্জ, সেটাও নাই। নরসিংদী, আমরা গাজীপুর, সব জায়গায় কিন্তু আমরা খেলতে গিয়েছি। এখনকার প্লেয়াররা কোথায় যাচ্ছে, কোথায় খেলছে? স্যার, অবস্থাটা এখন হয়ে গেছে সারা অঙ্গে ব্যথা, ওষুধ কোথায় দিব আসলে অবস্থাটা এখন। আমি এই হতাশার আরো একটা জায়গা আছে, খুব রিসেন্ট টাইম, এটা আপনার কাছে আসবো, এর আগে একটু এমিলি ভাইয়ের কাছে আসতে চাই। লাস্ট শোতে আমরা ডিসকাস করছিলাম যে বাংলাদেশের পাইপলাইন রেডি করার জন্য ল্যাটিন বাংলা ফুটবল সুপার কাপ, এটা খুব ভালো একটা কাজে দিবে। খেলার জায়গা থেকে কি পেলাম ভাইয়া, মানে পারফরমেন্সের জায়গা থেকে? না, এটা তো টুর্নামেন্ট শুরুর আগে আমরা চিন্তা করেছিলাম যে ভালো একটা টুর্নামেন্ট হবে, বাট টুর্নামেন্টটা যেভাবে হয়েছে, এটা আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশ ফুটবল একটা ক্ষতি করে দিয়ে গেছে।
যদি অনেস্টলি বলি, কারণ টুর্নামেন্ট এখানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে কোনো কিছু যাচাই বাছাই না করে কেন এই টুর্নামেন্টে পারমিশন দিল, ক্রীড়া মন্ত্রণালয় দেখলাম যে মাঠ দিল, সবকিছু মিলে আমার কাছে মনে হচ্ছে যেভাবে যে পরিবেশ এখন তৈরি হয়েছে এই টুর্নামেন্টটা আমার কাছে মনে হচ্ছে যে আমাদের জন্য একটা বার্ডেন হয়ে গিয়েছে। এবং দুইটা ম্যাচের মানে পারফরমেন্স যদি বলেন বাংলাদেশের 4-0 এরপরে হচ্ছে 1-1 ড্র, মানে সেখানে কি আমার মনে হলো না আমি আর্জেন্টিনার কোনো টিমের সাথে খেলছি। ব্রাজিলেরটা পারফরমেন্স ভালো ছিল, বাট আমরা বাংলাদেশের পারফরমেন্সের জায়গা থেকে কিছু পজিটিভিটি পেলাম না, এখানে পারফরমেন্সের থেকেও অনেক কিছু ছাড়িয়ে গিয়েছিল যে আপনার টুর্নামেন্ট আসলে সাকসেস হয়েছে কিনা। হ্যাঁ, কারণ এখানে দেখা গিয়েছে যে মাঠের পারফরমেন্স আমরা চিন্তা করেছিলাম যে কম্পিটিটিভ ম্যাচ হবে, ফ্রেন্ডশিপ বাড়বে, 3 দেশে কোলাবোরেশন হবে, এরকম কোনো কিছু চিন্তা করেছিলাম। ইন ফিউচার হয়তো আমরা আবার আর্জেন্টিনাতে যাবো, ব্রাজিলে যাবো, এরকম কোনো কিছু হবে দেখেই কিন্তু টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে, এটা আমরা ভেবেছিলাম। বাট এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে আমার কাছে মনে হচ্ছে যে এই টুর্নামেন্টটা আমাদের ফুটবলকে একটা ব্যাড সেটব্যাক দিয়ে গিয়েছে। কারণ এখানে দেখা গিয়েছে যে যে লোক এই টুর্নামেন্ট আয়োজন করেছে তার আসলে এখানে ছিল একটা পুরো ব্যবসায়িক একটা চিন্তা ভাবনা ছিল। সে কাফু ক্যানিজিয়াকে আনবে, সে এখন বলছে তাদের পয়সা অ্যারেঞ্জ করতে পারে নাই। সে দেখলাম যে ম্যাচের আগে বাংলাদেশ প্লেয়ারদেরকে পেমেন্ট দিতে পারেনি, তারা খেলবে না, 17 মিনিট খেলা বাকি, সেটা চিন্তা করা যায় এই ধরনের টুর্নামেন্ট। তো সেখানে আসলে আমি বাংলাদেশ ফুটবল ফেডারেশন কোনো যাচাই বাছাই না করেই কেন এই টুর্নামেন্টটা করতে দিল, এবং বাংলাদেশ থেকে যারা খেললো তাদেরকেই বা কেন এখানে একটা টিম হিসেবে পাঠালো। কারণ এখানে কিন্তু আন্ডার-17 এবং আমাদের কিছু প্রমিজিং কিছু প্রবাসী প্লেয়ারও কিন্তু খেলেছে, যাদের খেলা দেখার জন্য কোনো মানুষ উদ্গ্রীব ছিল। বাট টুর্নামেন্টের ম্যাচগুলি যদি দেখেন সেখানে আসলে খেলার থেকে বেশি হয়েছে গ্যাঞ্জাম, হ্যাঁ, মারামারি, হাতাহাতি। তারপরে প্রথম ম্যাচটা বেশ ভালো ইন্টেন্সিটি ছিল, বাংলাদেশও ভালো করেছে। বাট সেকেন্ড ম্যাচ আর্জেন্টিনার সাথে যদি ম্যাচটা দেখেন আমার কাছে মনে হচ্ছে যে আর্জেন্টিনা কোনো প্রফেশনাল দল না। হয়তো আমরা আগে যেভাবে খ্যাপ খেলতে যেতাম ওরকম আমার মনে হচ্ছে যে ধরে বান্ধে একটা দল নিয়ে আসছে, কারণ কোনো প্রফেশনাল সিস্টেম ছিল না। এইটা কিন্তু খুব ব্যাড একটা সেটব্যাক হয়েছে। এবং আপনি জানেন যে অলরেডি কিন্তু ব্রাজিল এবং আর্জেন্টিনা একটা ম্যাচ ছিল 11 তারিখ, সেটা স্থগিত করে দিয়েছে। তো এই টুর্নামেন্টটা দিয়ে আসলে আমার কাছে মনে হয়েছে যে আমাদের ফুটবলের জন্য একটা ক্ষতি হলো। এটা থেকে আপনি যেটা বলেছেন যে আমরা কি পেয়েছি, আমরা পেয়েছি আমাদের ফুটবল একটা ক্ষতি, আর কিছুই না। এবং আমার কাছে মনে হয় যারা বিজনেস পলিসি করতে এসে এই ধরনের মানুষ থেকে এখনই সাবধান হতে হবে। এবং আমি দেখলাম যে সাংবাদিক লাঞ্ছিত হয়েছে, টি-স্পোর্টসের সাংবাদিককে মেরেছে, তো এটা তো আসলে চিন্তাই করা যায় না। এবং যেভাবে দেখলাম যে দর্শক কোনো সিস্টেম ছাড়াই ঢুকছে, আবার টিকিটের দাম অনেক হাই, আবার মানে অনেক প্রচারণা ছিল, বাট সবকিছু কিন্তু ড্যামেজ হয়ে গেছে। তো এই ধরনের টুর্নামেন্ট করার কোনো অর্থই হয় না। এটা আমার কাছে মনে হয় যে আরো ক্ষতি হলো বাংলাদেশ ফুটবলের জন্য। আমি একটু অ্যাড করি, স্যার আপনার কাছে আমি এটার সাথে অ্যাড করিনি, তাহলে দর্শকদের জানতে ভালো হবে যে কথাটা সত্যিকার অর্থ বলেছে। এই লোকটা কে? ইজ দিস পারসন বক্সিং এর কেন সে আসছে? ফুটবলের যারা কর্তারা এখানে বসে আছেন তাদের প্রথমত যাচাই বাছাই করা উচিত ছিল, গিভ মি দ্য লিস্ট, যে কে আসছে, কোন প্লেয়ার আসছে, কে আসছে। ক্যানেজিয়া কাফু কিন্তু অনেক পপুলার প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড, এত সহজ না। তাদের পেমেন্টের জন্য আনতে পারেনি, তাদের পেমেন্ট না, তাদের তো বিজনেস ক্লাস টিকিট থেকে শুরু করে থাকা খাওয়া একটা উচ্চ তার মাত্রায় তাদের খরচ। আপনি দেখেন বিগত সরকারের সময় কে বা কারা, আমি ঠিক বলতে পারবো না কে বা কারা, 2জন প্লেয়ারকে আনছিল, একজন রোনালদিনো, হ্যাঁ, এমিলিয়ানো মার্টিনেজ, গোলকিপার। দেখেন ওরা সরাসরি কিন্তু চলে গেছে কোথায়? কোনো ফুটবলারের সাথে যোগাযোগ করে নাই, কিংবা কোনো ফুটবলারকে সেখানে স্থান দেয় নাই, কিংবা ফুটবল ফেডারেশনের কর্তাকে নিয়ে ডাইরেক্ট চলে গেছে কোথায়? সাবেক প্রধানমন্ত্রীর এখানে ছবি এবং কিছু ফ্যামিলি ছবি, এবং এইখানে রোনালদিনোর মতন একজন বিশ্বখ্যাত ফুটবলার হাফ প্যান্ট পরে চলে গেছে আপনার ইসের মধ্যে। হোয়াটএভার মানে বাট একটা প্রধানমন্ত্রীর এখানে যেতে গেলে তো একটা ডেকোরাম, একটা ড্রেস আপের দরকার। হাফ প্যান্ট পরে ওখানে নিয়ে গেছে, এটা তো হলো না। শিশু এই যে আমরা করে আসছি, আবার এখন করছি, আমি সবার কাছে হাত জোর করে বলবো আমরা এই ক্ষেত্র থেকে বিরত থাকার চেষ্টা করি। বাংলাদেশ ফুটবল ফেডারেশনে যারা কর্তা আছেন এই কাজগুলি যেন না হয়, আমাদের বরঞ্চ ক্ষতি হয়ে যাচ্ছে। ফুটবলের প্রতি মানুষ যেভাবে এগিয়ে আসতে চাচ্ছে, এখানে কালকে মারামারি করবেন, আপনারা টিকিটের দাম এরকম রাখবেন, এটা একজনকে ব্যবসা দেওয়ার মতন। এই লোককে আমি কেন ব্যবসা দেওয়া? হোয়ার ইজ মাই ফুটবল কনসার্ন অর কনসালটেন্সি অর আমার মিডিয়া আর আমার মার্কেটিং বিভাগ? দেয়ার ইজ মার্কেটিং বিভাগ আছে, মার্কেটিং একটা মানে লোক আছে, তো সে কি করতেছে?
গিভ মি দ্য আইডিয়া। আপনি যদি মার্কেটিং এর ব্যবসা করেন, ফুটবল সারা বিশ্বে কিন্তু মার্কেটিং, আপনি ন্যাশনাল টিমে আমার মনে হয় এই বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি জার্সি সেল হয়েছে রাইট। বাংলাদেশের ইতিহাসে। আমি আমাদের সময় থেকে এখন পর্যন্ত আমি মনে করি লাস্ট 2টা ম্যাচে যে জার্সি সেল হয়েছে, বাংলাদেশ ফুটবল ফেডারেশন সেল করেছে, হাইস্ট জার্সি সেল করেছে, এবং সবার কাছে মানে মাঠে ওই জার্সি করে ঢুকেছে, তাদের মধ্যে কাজ করেছে আমি বাংলাদেশি, Right. বাংলাদেশি জার্সি So, এখানে আমি একটা ছোট্ট এই মার্কেটিং এর লোকটাকে, এবং তার কি দায়িত্ব ছিল? আপনার দেয়ার ইজ নো অ্যাকাউন্টেবিলিটি যে আজকে কোনো রকমই আপনি এই দায়িত্বটা নিয়ে আপনি কাজ করেছেন। একটা জিনিস অ্যাড করতে চাই এখানে। আমি একটা নিউজে দেখছিলাম, আমি জানি না সঠিক কিনা, ওয়ার্ল্ডে কিন্তু বড় বড় টিমের জার্সি স্পন্সর যে কোম্পানি থাকে তাদের কাছ থেকে কিন্তু একটা পার্সেন্টেজ মানে ওই টিমটা পায়। রাইট। আমাদের যে অফিসিয়াল জার্সি যারা সেল করে, আমি যতদূর জানি বাফুফে এখান থেকে কোনো বেনিফিটই পাচ্ছে না। সো এটা কি? না, এটা ব্যাপারটা হচ্ছে যে এখানে মার্কেটিং কমিটির হেড হলো ফাহাদ করিম, উনি ভাইস প্রেসিডেন্ট, এবং উনি দৌড়কে দিয়েছে আসলে জার্সি স্পন্সরশিপ, হ্যাঁ, বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বাট ওখান থেকে দেখলাম যে কোনো টাকাই বাংলাদেশ ফুটবল ফেডারেশন পায় না, শুধু যত কিটস আছে সেগুলি সাপ্লাই দেবে জাতীয় দলের জন্য, সেটা সিনিয়র জাতীয় দল, জুনিয়র, মেয়েদের সব। বাট এটা তো সারা পৃথিবীর কোথাও নেই, কারণ আলটিমেটলি কিন্তু বাংলাদেশ ফুটবলের জাতীয় দলের যে হাইপ তৈরি হয়েছে, গাফফার ভাই যেটা বলে মানে হাইয়েস্ট পরিমাণ জার্সি কিন্তু সেল হয়েছে, বাট সেখান থেকে যে রেমুনেশন আসে সেটা বাংলাদেশ ফুটবল ফেডারেশন পেয়েছে কিনা, হ্যাঁ, সেটা আসলে কারা তদন্ত করছে, সেটার ব্যাখ্যাটা কি এটা তো আসলে আমরা কেউ আসলে জানি না। এগুলি কিন্তু পাবলিশ হওয়া উচিত, কারণ মানুষের কিন্তু কিউরিওসিটি রয়েছে এগুলি জানার। আপনার আমার কাছে আমার ভাই বোন সব বিদেশে থাকে, আমেরিকা থাকে, ভাতিজার মানে সবাই বাংলাদেশ থেকে বাংলাদেশি জার্সি পাঠাও, বাংলাদেশের থেকে বাংলাদেশি আমি রেড মানে হোয়াইট যেটা হচ্ছে দুটোই আমি কিনে পাঠাতে হচ্ছে। বাট এই টাকাটা কে পাচ্ছে? রাইট। কি হয়েছে টাকাটা? তাহলে আপনি যদি এখানে ফাঁক ফোকর থাকে, তাহলে আপনি এই যে সারা বাংলাদেশের মানুষ একটা মানে ঢালতে পড়ে থাকলো না। আপনারা বললেন সবকিছু সুন্দর করে সাজিয়ে বুঝিয়ে। আমি গত 1 বছর হয়ে গেল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের 26শে অক্টোবর, আপনি দেখান তো আমাকে ক্যালেন্ডার তৈরি করেছে কিনা। আপনি শুধু ন্যাশনাল টিম আর এই বাংলাদেশ প্রিমিয়ার মানে যেটা বিপিএল হচ্ছে, আপনি কোথায়? এখন বলতে পারে অনেক জায়গায় হচ্ছে আমরা হয়তো খবর রাখি না, আমরা খবর রাখবো না তো রাখবে কে? আমরা দেখতে যাবো না তো যাবে কে? তো এর মধ্যে আমাদের অনেক ফুটবলার আছে। মানে আমি বলতে পারি আমি ধন্যবাদ জানি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কিছু ফুটবলার থাকার কারণে আমাদেরকে কিছু কার্ড দিয়েছিল খেলা দেখার জন্য, আমি গিয়েছিলাম। রেসপেক্ট টু মি, এই যে রেসপেক্টটা এতদিন আমরা পাইনি, কোনো ন্যাশনাল টিমের খেলা আমরা পাইনি। যেমন গোলাম গাউস দায়িত্বে ছিলেন, সে দিচ্ছে পার্সোনালি এই ফুটবলারদের, জাফর ভাই আপনাদের সিনিয়র প্লেয়ার, এই জিনিসগুলি কিন্তু সম্মান, এই সম্মানটা কিন্তু পেয়েছি এবং থ্যাংক ইউ ফর দ্যাট। আমি কেন থ্যাংক ইউ দিব না? যদি এই কালচারটা চলে আসে, আমরা মাঠে গেলে প্লেয়াররা উৎসাহিত হবে, কিন্তু আমাদেরকে খুব খারাপ জায়গায় বসেছিল, আমরা সেই জায়গাটা মানে সত্যিকার অর্থে আমাদের জন্য। এনিওয়ে আই গেট দ্য মানে ইসের টিকিট বাংলাদেশ ফুটবল ফেডারেশন, যেটাই আমাকে সেই সম্মানটা আমি পেয়েছি। এই সম্মানটা আরো বেশি করে সাবেক ফুটবলারদেরকে নিয়ে উৎসাহিত করার জন্য ন্যাশনাল টিমকে, এবং এমনও করতে হবে যে আমাদের লোকাল ফুটবলেও যেন এই ধরনের আমরা কোনো কিছু করে যেন মাঠের দিকে মানুষ টানতে, সমর্থক না হলে ফুটবল হবে না। ওই কিছু সমর্থক আপনি জার্সি পরে নিয়ে গেলেন, এইগুলো ও জানেই না আসলে কোনো হয়তো ব্যাংক ইসের আপনার গার্মেন্টসের হয়তো কোনো এসে, বাট সমর্থক থাকতে হবে আপনার, তার ভিতরে ধারণ করতে হবে। সেই সমর্থক তো এখন না, সেইখানে মারামারি হয়েছে, আগে গিয়ে জায়গা নিয়ে বসছে, নিজেকে ধারণ করছে। আমার দেখা আবহানীতে খেলি এক পুরানো লোক, জানি না সে বেঁচে আছে কিনা, সে কলার ছড়ি নিয়ে ক্লাবে চলে আসতো পুরান ঢাকাতে। তো এই যে মন মানুষের, আমি দেখেছি মোহামেডান স্পোর্টিং একজন বয়স্ক লোক এখনো আছে, সে জীবিত, সকালবেলা এসে সে বসে বসে হিসাব নিকাশ করতো, এর সাথে কি হলে কি করবে, এখনো সে বেঁচে আছে। এই যে লোকগুলি, এই লোক খুঁজে পাবেন না। এই লোককে, এইসব লোক যদি সমর্থক হয়ে আসে তাহলে মাঠে ডেফিনেটলি লোক আসবে। আমার কথা হলো জাতীয় দলে যেভাবে লোক আসছে জাতীয় দলের খেলা দেখতে, আপনারা আমাদের ঘরোয়া ফুটবলকে সেভাবে হাইপ তোলার ব্যবস্থা করেন। সেখানে আমাদের দরকার বিদেশি প্লেয়ারও দরকার,
লোকাল প্লেয়ার তৈরি করার কারখানাও দরকার, Right. তাহলে হবে না। আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান মতামতের জন্য, পাশাপাশি আমাদেরকে যে সময় দিয়েছেন। হোপফুলি বাফুফে আপনাদের এই পয়েন্টগুলো নিয়ে কাজ করবে, বাংলাদেশ ফুটবল এগিয়ে যাবে। সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। দেখা হবে পরবর্তী এপিসোডে। টিল দেন, আল্লাহ হাফেজ।